কথা বলবো পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, আইনজীবীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, এই গোটা ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সায়েন্টিফিক এভিডেন্স সবকিছু মিলেমিশে গিয়েছে এবং এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা হচ্ছে। পিয়ালি, একেবারে দেখো, বিচারক আজকে আসার পর রায় দেওয়ার সময় দুপুর 3:45 তিনি আসলেন এবং আসার পর তিনি রায় ঘোষণা করলেন এবং রায় দিতে গিয়ে প্রথমেই তিনি বললেন যে একটি বাচ্চা, প্রত্যেকটি বাচ্চা তারা ফুলের মতন হয়, তাদের জন্ম যখন হয় পরিবার সমাজ তারা বিকশিত হয়, কিন্তু এই ধরনের ঘটনা খুব স্বাভাবিকভাবে একটা বেদনাদায়ক। এবং তারপরে তিনি একাধিক কোর্ট উল্লেখ করলেন, যার মধ্যে মার্টিন লুথারের একটি কোর্ট তিনি উল্লেখ করলেন এবং তারপরেই তিনি যেটা বললেন যে একের পর এক কখনো নির্ভয়া, কখনো অভয়া, কখনো দামিনী, এই ধরনের ঘটনা ঘটে চলেছে সমাজে এবং এই ঘটনা সমাজের প্রত্যেকের ক্ষেত্রে এবং এই মৃত্যু মিছিল কবে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই ধরনের ঘটনা যাতে আটকানো যায় তাতে প্রত্যেকের যেরকম দায়বদ্ধতা রয়েছে তাতে আইন বিভাগেরও দায়বদ্ধতা রয়েছে। এবং সেই বক্তব্যটা তুলে ধরে তিনি আরও যেটা বলেন যে এই ঘটনার ক্ষেত্রে বিচার করতে গিয়ে যেটা তিনি দেখেছেন যে এই যিনি ভিকটিম ছিল তার শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল, নৃশংসভাবে তাকে আঘাত করা হয় এবং তারপরে তাকে খুন করা হয়। এবং এই ঘটনার পরেও কিন্তু এই দোষী মুস্তাকির সর্দারের মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা, কোনো রকম অনুতাপ ছিল না। এবং গোটা প্রক্রিয়া যখন গ্রেপ্তার হয় তার আগে বা তার পরবর্তী সময়ে যখন বিচার চলেছে তার মধ্যে ন্যূনতম কোনো রকম কিন্তু বেদনা, কোনো রকম অনুতাপ লক্ষ্য করা যায়নি। এমনকি ঘটনার পর সে নির্বিকারভাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল এবং বিচারকের কোর্ট আনকোর্ট যেটা বলছেন তিনি, বহু আঘাতের চিহ্ন ছিল, নির্মমভাবে যন্ত্রণা পেয়েছে মেয়েটি, খুন করা হয় তাকে এবং অনুতাপ দেখা যায়নি এই অভিযুক্তের মধ্যে। এবং সেই জায়গা থেকে তিনি বলেন যে সুপ্রিম কোর্ট বহু ক্ষেত্রেই লিনিয়ার যে কনসিডারেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যদি কম সাজা দেওয়া যায় বা যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের বিষয়টা বিবেচনা করা, কিন্তু যেভাবে এই 9 বছরের শিশু তিনি উল্লেখ করছেন শিশু, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে সর্বোচ্চ যাতে সাজা দেয় সেটাকেই আদালত বিচার করেছে। এবং বিচার করে দুটো ধারা, খুন এবং ধর্ষণ, মোট 8টা ধারাতে মামলা হয়েছিল, তাতেই চার্জশিট হয় এবং 8টা ধারাতেই চার্জ ফ্রেম হয়। 4 দিনের মধ্যেই 62 দিনের মধ্যে আজকে সাজা ঘোষণা হয়েছে এবং 3টে ধারা এর মধ্যে যেহেতু ওভারল্যাপ করছিল তার মধ্যে 5টা ধারা, তার মধ্যে 2টো ধারাতে মৃত্যুদণ্ডের যে নির্দেশ সেটা দেওয়া হয়েছে। এবং এই গোটা পর্বে আমরাও দেখি আদালতে, গোটা পর্বে যখন নির্যাতিতার বাবা মা তারা কান্নাকাটি করছেন আদালত কক্ষে বসে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে এই 19 বছরের যুবক, তার মধ্যে কিন্তু কোনো রকম অনুশোচনা নেই, বরং সে আজকেও দাঁড়িয়ে কিন্তু বলে যে সে একেবারে নির্দোষ। কিন্তু একেবারে সরকারি পক্ষের আইনজীবীও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়গুলো উল্লেখ করেন যে তার মধ্যে কোনো রকম কোনো অনুতাপ ছিল না এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এই খুন করা হয়, পরিকল্পনা করেই খুন করা হয় ওই ছাত্রীকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার নাম করে, তার বিশ্বাস অর্জন করে তাকে সাইকেলে তোলা হয়েছিল, তারপরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার যৌন নির্যাতন করা হয়, তার যৌনাঙ্গ সম্পূর্ণভাবে র্যাপচার হয়েছিল, তার মুখ টিপে শ্বাসরোধ করে খুন করা হয়, এমনকি মৃত্যু নিশ্চিত করতে বারবার শক্ত মাটির ওপর তার মাথা ঠুকে দেওয়া হয়। এই রকম নির্মমভাবে তাকে হত্যা করা হয়। ফলে সরকারি আইনজীবী প্রথম থেকেই সর্বোচ্চ যে সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের সপক্ষে সওয়াল করেছিল এবং আজকে কিন্তু আদালত সেই সর্বোচ্চ মৃত্যুদণ্ডের পক্ষে একেবারে অর্ডার দিয়েছেন। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। জয়নগরের ঘটনা, যেখানে নাবালিকায় ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত, দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। আমরা কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, জয়নগরের ঘটনা যেখানে একেবারে 62 দিনের মাথায় সাজা ঘোষণা করা হলো এবং দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজাই শুনিয়েছে আদালত, কি বলবেন? হ্যাঁ, যদি সাক্ষ্য প্রমাণ আদালতের কাছে থেকে থাকে, এই ক্ষেত্রে অনেকটা প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ ছিল, সেই জন্যই দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা গেছে। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা দিয়েছেন। এই ধরনের মারাত্মক অপরাধীদের বোঝা উচিত এই অপরাধ করলে সাজা পেতে হবে। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মৃত্যুদণ্ডটা কোনো যোগ্য সাজা নয়, এটা প্রকৃতপক্ষে অপরাধীকে রেহাই দেওয়ার রাস্তা। এখন আদালত বিচার করবেন, উচ্চ আদালতে যাবে, তারা খতিয়ে দেখবেন যে এই সাজা কতটা ন্যায্যত হয়েছে এবং তথ্য ভিত্তিক হয়েছে, তারপরেই সাজার কাজ শুরু হবে। ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।